প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী পিঙ্কি ছেত্রী। শুভ দুপুর। কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে পেয়ে খুবই ভালো লাগছে। কেমন আছো বলো? আছি, বেশ ভালো, ঠিকঠাক চলছে। অনেক দিন পর বেশি ভালো লাগছে। আসলেই তাই, যে একটা চমৎকার গল্প হবে, একটা চমৎকার আড্ডা হবে, সাথে গান তো থাকবে। বর্তমানে তো অনেক কিছু নিয়ে ব্যস্ত আছো, গানটাকে আসলে কতটুকু প্রাধান্য দিয়ে কাজ করা হচ্ছে? গান প্যারালালি চলছে, পাশাপাশি ব্যস্ততা একটু, নতুন কিছু ব্যবসা শুরু করেছি, এগুলো নিয়ে একটু ব্যস্ত বেশি। কিন্তু গান সবসময়, যখন শুধুমাত্র গান করতাম তখনও অনেক সময় দিয়েছি। এখন ডিফারেন্সটা একটাই, যে এখন গানের সাথে সাথে একটু ব্যবসা নিয়েও একটু চিন্তা করতে হচ্ছে দেখে সময়টা ধরো একটু কম দেয়া হচ্ছে। কিন্তু স্যাক্রিফাইস একদমই করছি না, যে না ব্যবসার কারণে গানে মানে সময় কম দেয়া হলেও কাজগুলো আমার জায়গা থেকে যতটুকু মানসম্মত হওয়া দরকার ঠিক ততখানি চালিয়ে যাওয়া দরকার আমার জায়গা থেকে চেষ্টা করছি। আচ্ছা, পাশাপাশি তো আমরা তোমাকে উপস্থাপনাতেও দেখছি আবার নতুন করে, মানে সেই উপস্থাপক পিঙ্কি ছেত্রীর যে সত্তা ছিল সেই সত্তাটা আবার এসেছে, সেটা দেখেও ভীষণ ভালো লাগছে। কেমন হচ্ছে সেখানে কাজ? সেখানে ওটা তো একদমই আমার একটা মানে খুবই কমফোর্টেবল থাকি আর কি ওই জায়গায় আমি, কারণ আমার নিজের প্ল্যান করা একটা সেট, আমার নিজের প্ল্যান করা একটা প্রোগ্রাম, সেটার নাম হচ্ছে অনবোর্ড উইথ ছেত্রী। এটা তোমার চ্যানেল থেকে যাচ্ছে? আচ্ছা, তো এটা বেসিকলি পডকাস্ট করছি আর কি আমি, যেখানে ধরো যেটা আমরা মানে অনুষ্ঠান শুরু করবার আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম তোমার সাথে, যে আমরা এখনকার সময় মানুষ যে পরিমাণ অস্থির হয়ে গেছে আর কি, এবং অস্থিরতাটা মানুষের ভিতরে এত বেশি যে ফিলিংসের জায়গাটা মানুষের মানে একদমই নেই বললেই চলে। মানে অনুভূতির জায়গায় যে প্রাণবন্ত ব্যাপারটা, যে সজীবতা বলে যেটাকে, সেটা তো নাই। উপলব্ধিগুলো খুব একদম ফেডেড মনে হয় আমার কাছে একেবারে। আর সবকিছু মানে বুঝবার আগে হয়ে যাচ্ছে, দেখবার আগে চলে আসছে, এরকম একটা ব্যাপার, চাওয়ার আগেই পেয়ে যাচ্ছি ব্যাপারটা অনেকটা। অপেক্ষার তো কোনো মানে জায়গাই নেই, যে তুমি অনেক দিন অপেক্ষা করার পরে একটা জিনিস হাতে পেলা বা দেখতে পেলা, সে ব্যাপারটা তো আর এখন নাই। তো ওই জায়গা থেকে এক্সাইটমেন্টও আর কাজ করে না মানুষের ভিতরে। যে কোনো জিনিস নিয়ে ধরো যে এক্সাইটমেন্টের ব্যাপারটা কমে গেছে অনেক। তো এই জিনিসগুলো নিয়ে সমসাময়িক অনেক ব্যাপার নিয়ে, এবং আমাদের এখন যেটা হয়েছে, আমরা পড়তে ভুলে গেছি বলতে টোটালি ভুলে গেছি পড়াশোনার যে ব্যাপারটা। মানে আমি বই পুস্তকের কথা বলছি না, ধরো যে আমাদের এনশিয়েন্ট কালচার নিয়ে এখনকার মানুষের ভিতরে অ্যাওয়ারনেসটা অনেক কম। মানে কালচার সম্পর্কে আমরা একদমই জানি না বললেই চলে, যে কারণে দেশের প্রতি মায়া কম। তো সেই মেসেজগুলো তুমি দেওয়ার চেষ্টা করছো? এগুলো ধরো আমরা যেহেতু পড়ছি না, তো চিন্তা করছি যে এখনকার সময় এখনকার জেনারেশনরা কি করে, অডিও শোনে, তারা দেখতে ভালোবাসে। তো সেই কারণে চিন্তা করলাম যে আচ্ছা, শুনলেও এমন কিছু করা উচিত যেটাতে মানে যারা এই ব্যাপারগুলো নিয়ে জানে না, তারা হয়তো ফ্রি টাইমের মধ্যে ওই জিনিসটা একটু কানের মধ্যে একটা মানে এয়ারপড লাগিয়ে যেন জিনিসটা একটু জানতে পারে, যে আচ্ছা এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, এটা তো আমি জানি না, এটা ব্যাপারটা কি। আমার উদ্দেশ্য এতটুকুই, যে যেই বড় বড় ব্যাপারগুলো আছে আমাদের দেশের, যেই এত বড় রিচ একটা কালচার আমাদের দেশের আছে আর কি, আমাদের মানে আমরা ওন করি। তো এই জিনিসটা আসলে পরবর্তী জেনারেশনকে জানানো, বা আমাদের জেনারেশনের ভিতরেও যারা আমরা 9 to 5 জব করছি, অনেক কিছুই আসলে চাইলে করতে পারি না দায়িত্ববোধের জায়গা থেকে, ওই জায়গাটায় একটু জানাতে চাওয়ার, যে তোমার দায়বদ্ধতার জায়গা থেকে তুমি কাজ করছো। বেশি দিন তো হয়নি শোটা শুরু করেছো, তো বছর খানেক হয়ে গেছে, তারপরও বছর খানেক হয়ে গেল। সময় কিভাবে দেখতে দেখতে চলে যায়, রেসপন্সটা কেমন পাচ্ছ? খুবই ভালো। এবং এই পডকাস্টের জন্য একটা মানে আমি কেন করছি, এটার একটা ছোট্ট মানে একটা মানে বলতে পারো যে বিষয়বস্তুটা দাঁড় করানোর জন্য, যে আসলে আমি এটা করছি, অবজেক্টিভটা কি মূলত, তো সেটার জন্য একটা ইন্ট্রো বানিয়েছিলাম আমি। আচ্ছা, তো সেটা দেখার পরে অনেকেই মানে খুব এক্সাইটেড, এবং প্রশংসা অনেক করেছে, এবং ওখানে একটা ভয়েস ওভার গেছে আমার। তো
তো অনেকেই বেশ অবাক হয়েছে যে এটা মানে আমি কি আবৃত্তি করতাম কিনা কখনো। যে পিঙ্কি ছেত্রী তো অনেক কিছু করেছে জীবনে, অভিনয় করেছে, যখন যেটা গান সব সময় ছিল, উপস্থাপনা করেছে। সবথেকে ভালো লাগার জায়গাটা তো গান, কিন্তু গান ছাড়া যদি অন্য আরেকটিকে বেছে নিতে বলা হয় তাহলে পিঙ্কি ছেত্রী কোনটিকে বেছে নিবে? গানই। হ্যাঁ আচ্ছা, মানে এবং এটার অপশন যেন আমার কাছে না আসে, কারণটা এই জায়গাটায় আমার মানে আমাকে অনেক সম্মান দিয়েছে, এবং গানের জায়গায় আমি যতটুকু সম্মানিত হয়েছি নুজাত, আমি চিন্তাই করতে পারি না যে আসলে আর কোনো ক্ষেত্র আমাকে এতটুকু মানে সম্মান আমাকে এনে দিতে পারবে কিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গান তো একদম ছোটবেলা থেকে করা হয়, বাবার কাছে থেকে গান শেখা ছিল সব সময়। আর পরবর্তীতে 2012 সালে একটা মিউজিক বা রিয়েলিটি শোর মাধ্যমে প্রফেশনালি কাজ করা শুরু, কিন্তু স্টেজ শো তো ছোটবেলা থেকে মনে হয় করা হতো। মনে আছে প্রথম কবে স্টেজে দাঁড়িয়েছিলে? হ্যাঁ হ্যাঁ একদম মনে আছে, কারণ আমার ফার্স্ট স্টেজ শেয়ার করা আমার বাবার সাথে। বাহ। কারণ আমার দাদুর সময় থেকে আমাদের বাসায় একটা গান বাজনার একটা পরিবেশ ছিল, এবং বাবা মানে সন্তান হিসেবে একজনই ছিলেন আমার দাদু দাদির, তো তারও গান করার একটা সুপ্ত একটা বাসনা ছিল, কিন্তু যেহেতু একমাত্র ছেলে ছিলেন সে কারণে দায়িত্ব এবং শখ দুটো একসাথে চালিয়ে যেতে পারেনি আর কি। তো যেহেতু আমি বড় মেয়ে ছিলাম, বাবার খুব আদরের ছিলাম, তো বাবা মনে করেছে যে আমি যেহেতু জিনিসটা শেষ করতে পারিনি, হ্যাঁ আমার শখটা আমি পূরণ করতে পারিনি, তো একটু চেষ্টা করে দেখি, আমার মেয়ের উপরে একটু অ্যাপ্লাই করে দেখি যে কত দূর যেতে পারে। তো এরপরে আসলে গানটা শুরুই হয়েছে আসলে বাবার ইচ্ছে থেকে। এরপরে গিয়ে আমি প্র্যাকটিস করতে করতে বা টিচাররা বাসায় আসার পরে গান গাইতে গাইতে আমার কাছে মনে হলো যে আরে জিনিসটা তো মজার, হ্যাঁ তো গাইতে অনেক ভালো লাগে, গান শিখতেও ভালো লাগছে অনেক। এরপরে গিয়ে সিরিয়াস হওয়া শুরু করলাম। আচ্ছা, আমি এরপরে নিজে থেকেই মানে কোথায় বাবাও অনেক সাপোর্টিভ ছিলেন এবং এখনো আছেন, মা একটু গান একটু কম। প্রথম দিকে কি নেপালি গান করতে না বাংলা গান দিয়ে শুরু হয়েছিল? আমাকে শেখানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত, আমাকে শুরুতেই শেখানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত। তো এরপরে গিয়ে আমি ওই যে বললেন না যে আমি সব ক্ষেত্রে কাজ করা হয়ে গেছে, কারণ আমি থিয়েটার করেছি। আচ্ছা, তো থিয়েটারে গিয়ে যেটা দেখলাম, এটা কিন্তু আমার জানা ছিল না যে তুমি থিয়েটার করেছো। হ্যাঁ, তো থিয়েটারে গিয়ে যেটা দেখলাম যে তুমি যদি থিয়েটারের সাথে একটু মানে যুক্ত থাকো, তো তখন গিয়ে প্রতিটা ক্ষেত্রেও কথা বলাটা করতেই হবে, মানে শিখতে হয়, সুন্দর করে কথা বলাটা শিখতে হয়। তো যেটা তোমাকে অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে হেল্প করবে, একটা তালের ব্যাপার আছে অবশ্যই, যেটা তোমাকে গানের ক্ষেত্রে হেল্প করবে বা নৃত্যের ক্ষেত্রে হেল্প করবে, যে বিটের একটা ব্যাপার, সেখানে অ্যাক্টিং এর একটা ব্যাপার আছে। সেটা যদি কখনো অভিনয়ের কোনো সেক্টরে গিয়ে কাজ করতে চাও, সেটা অভিনয়ের ক্ষেত্রে তোমাকে তো হেল্প করছেই। আচ্ছা, তো আমার কাছে মনে হয়েছে যে থিয়েটার একটা কমপ্লিট প্যাকেজ। এখানে তুমি অনেক চাইলে যে শিখতে চায় সে অনেক কিছু শিখে বেরিয়ে আসতে পারবে। যেহেতু আমার শুরুটা গান দিয়ে, গান করার পরে গিয়ে আমি থিয়েটারে জয়েন করেছি, জারি গান করতাম আর কি তখন। আচ্ছা, বাবা এগুলোতে খুবই মানে ওস্তাদ ছিলেন আর কি তখন। নতুন কুড়ি, শিক্ষা সপ্তাহ, কত ধরনের কম্পিটিশন আছে যে মেয়েকে নিয়ে যেতে হবে, ফার্স্ট হতে হবে, এমন কোনো কথা নাই, তার এরকম কোনো চাহিদাও ছিল না। হ্যাঁ, যে এখনো পর্যন্ত নাই বাবার ভিতরে, কিন্তু সেই ছোটবেলা থেকে আপব্রিঙ্গিং একটা ফ্যাক্ট। অবশ্যই, যা বাসা থেকে যা শিখবে সেটাই মানে ধারণ করে বড় হবে। আচ্ছা, বাংলা গান, নেপালি গান দুটো মানে দু ধরনের, দুই ভাষার গানই তো তোমার গাওয়া হয়েছে, কোনটা গাইতে বেশি ভালো লাগে? বাংলা গান? দুটোই। এটা এইভাবে বললে আমার জন্য বলাটা কঠিন, খুবই কঠিন, কারণ মানে এক দেশে বেড়ে উঠেছি, আরেক দেশে মানে জন্মসূত্র যদি ওইভাবে চিন্তা করো, মানে দাদা দাদু নানা নানুদের কথা চিন্তা করলে সেই দিক থেকে নারীর একটা সংযোগ আছে। আমরা তোমার কণ্ঠে একটি নেপালি গান শুনবো? হ্যাঁ হ্যাঁ, শুনি। আচ্ছা, এটা হচ্ছে নেপালের একটা ফোক গান, যেটা কিনা নেপালে অনেক পরিচিত আর কি, সবাই আন্ডা বাচ্চা সবাই জানে গানটা। আচ্ছা, রেশম ফিরি রে, রেশম ফিরি রে, उड़े राजाओं के टाड़ा में बस छंग रेशम फिरी रे, रेशम फिरी रे, रेशम फिरी रे, उड़े
भूलिया जाऊं कि डाड़ा बस छंगरे समफिरी। এর মানে কি? এটার মানে হচ্ছে মানে তুমি যখন প্রেমে পড়বে ঠিক প্রেমে পড়ার আগ মুহূর্তে একটা ফিলিংস কাজ করে না, মানে ধরো পুরো দুনিয়া কালারফুল মনে হচ্ছে, ফ্যান্টাসি, হ্যাঁ বৃষ্টি পড়ছে না কিন্তু বৃষ্টি পড়ছে মনে হচ্ছে, রোদ নেই কিন্তু মনে হচ্ছে যে রোদ সান চোখের সামনে দিয়ে ডাউন হচ্ছে, এই যে ফিলিংসটা কালারফুল একটা ফিলিং, এই ফিলিংস এর উপরেই গানটা ওই এক্সপ্রেশনে করা। আচ্ছা, এবার একটু জানতে চাই যে সাম্প্রতিক ব্যস্ততা তোমার গান নিয়ে কি চলছে বা সামনে নতুন কি কাজ আসছে? আমি চ্যানেলের লাইভগুলো নিয়ে একটু ব্যস্ত আছি এখন, লাইভ করছি। তারপরে আমাদের তো শুটিংগুলো থাকেই, আমার নিজের প্রোডাকশন হাউসের যে কাজগুলো থাকে ওগুলো তো নিজেরই করতে হয়। এবং শোজ এখন একটু কম করছি বলতে 2 মাস হয়ে গেছে অলমোস্ট। আমি বাইরের কনসার্টগুলো একদমই করছি না আমার ব্যবসার কারণে, একদমই সময় দিতে পারছি না, একদমই না, মিস করছি অনেক। কিন্তু যেহেতু গান ছেড়ে একদমই থাকতে পারবো না, সে কারণে ধরো যে এই সময় আমার মানে প্রতিদিনের সময়ের মধ্যে দিয়ে ধরো কিছু শুট করে চলে আসছি, যে সময়টা দিতে পারছি, লাইভগুলো করে চলে আসছি, নাটকের কিছু গান করে চলে আসছি, এগুলো তো দেয়াই যায় সময়। কিন্তু শো করতে গেলে হয় কি, সেখানে 2 দিন 3 দিনের একটা মানে ঝামেলা থাকে, 2 দিন 3 দিনের একটা সময় তোমাকে ওখানে দিয়ে আসতে হবে। ধরো আজকে তুমি এখান থেকে, কালকে তোমার কক্সবাজারের শো, তো তোমার এখান থেকে রওনা দিয়ে দিতে হবে আজকে। আচ্ছা, একটা দিন তোমার শো করতে সময়টা পুরো দিন নিয়ে চলে যাচ্ছে, আবার সেখান থেকে তোমার বাসা পর্যন্ত পৌঁছতে তোমার আরো একদিন সময় লাগছে, তো অলমোস্ট 2 দিন থেকে 3 দিন চলে যায়। তো যে কারণে আমি একদমই সময় দিতে পারছি না, শো করতে পারছি না আর কি। তো একটু ব্যবসার জায়গাটা একটু গুছিয়ে তোমার কাছে তো আমরা একটা মৌলিক গান পেয়েছিলাম মেজবা বাপির সাথে, তো এখন কি মৌলিক গানের এরপরে আরো আরেকটা মৌলিক গান রিলিজ হয়েছে স্বপ্ন বলে। এবছর আমার 2টো গান রিলিজ হয়ে গেছে অলরেডি। এটা কি আগে থেকে প্ল্যান করে রেখেছিলে যে এবছর বেশ কিছু কাজ করা হবে এরকম কিছু? 24-এ কারণ ব্যবসা তো করছি 22 থেকে, 2022 থেকে ব্যবসাটা শুরু করলাম। এরপরে 22-এ আমি একটা গান দিতে পেরেছি আর কি, 23-এ একটা গানও আমি রিলিজ করতে পারিনি, কারণ পুরো মানে বিজনেসটা গুছিয়ে আনতে আমার একদম ওখানে 9 to 5 আমার টাইম দিতে হতো আর কি। তারপরে গিয়ে চিন্তা করলাম যে পুরো 24 সালটা আমার শুধু গানই করব। এবছর যতগুলো গান মৌলিক গানের কাজ করা সম্ভব, আমি কভার একটু কম করি, মানে যেগুলো আমার মৌলিক গানে কাজ করতে হয়, আমি প্রেফার করি আর কি মৌলিক গানে বেশি, কারণ এটাই তোমাকে বাঁচিয়ে রাখবে আর কি। তুমি যদি আর্টিস্ট হিসেবে 5 বছর পরে 10 বছর পরে তুমি না থেকে যাওয়ার পরেও যদি মনে করো যে আমার গানের মাধ্যমে মানে আমাকে মানুষ মনে রাখবে কেন, তো সেই জায়গা থেকে তোমার নিজের জায়গাটা তোমার দর্শকদেরকে জানানোর জন্য তোমার মৌলিক গান অবশ্যই করে যেতে হবে একজন আর্টিস্ট হিসেবে। তো সেই জায়গা থেকে আমার যেগুলো মানে পুরনো গান, আমার যে আর্টিস্টদের গান ভালো লাগে, যে শিল্পীদেরকে আমি অনুসরণ করি, তাদের গান তো আমি গাইতে ভালো লাগে। এখন আমরা মানে শিল্পী হিসেবে সেই জায়গায় পৌঁছতে পারিনি যে একটা স্টেজে উঠে 8টা গান আমি নিজের গেয়ে ফেলতে পারবো। তো সেটা আমরা মানে আমি সবার কথা বলছি না, যদিও নিজের কথাই বলছি, নিজেকে দিয়ে এক্সাম্পলটা দেই সব সময়, যে আমি নিজে থেকে ওই জায়গাটায় এখন পর্যন্ত ওন করতে পারিনি যে আমি কাভার নাম্বার আমি করব না, এটা কথা আমি বলবো না, বলতে চাইও না, কারণ আমার অনেক ভালো লাগে পুরনো গান করতে। আমার কবে আসবে? নেক্সট গান আসছে অগাস্টের শেষের দিকে, মানে 3rd উইকে, অগাস্টের 3rd উইকে। চেষ্টা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার আর ইমরানের, সেটা হচ্ছে একটা ডুয়েট গান আর কি। সেটা কি কাজ করা শেষ, রেকর্ডিং বা মিউজিক ভিডিও সব শেষ, শুধুমাত্র রিলিজের অপেক্ষা? সেটাও কি তোমার ইউটিউব চ্যানেল থেকে? মিউজিক ভিডিওটা নিয়েই আমাদের একটু সময় যাচ্ছে, আমরা রেকর্ডিং করে ফেলেছি অলরেডি, অডিও ডান, কিন্তু ভিডিওটা আমরা অগাস্টের দিকে একদম শুরুর দিকে শুট করব আর কি। তো সেটা নিয়ে একটু মানে আমি যেভাবে চাচ্ছি ও সেভাবে চাচ্ছে না, আবার ইমরান যেভাবে চাচ্ছে আমার কাছে ওটা একটু হজবরল মনে হচ্ছে, তো এরকম করে ব্যাটে বলে মিলছে না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অগাস্টের 3rd উইকে আমরা গানটা অলমোস্ট মানে ছেড়ে দেবার, রিলিজ করার চিন্তা ভাবনা প্রতীক্ষায় থাকলাম। একদম শেষের দিকেই চলে এসেছে, আমরা গল্প করতে করতে সময় কোন দিক দিয়ে চলে গেল একদম বুঝিনি। কোন গানটি শোনাবে আমাদের সবশেষে? একটা পাহাড়ি গান শোনাচ্ছি,
সেটা হচ্ছে আমার জীবনের একদম প্রথম অডিশন রাউন্ডে গানটা, মানে অডিশনে আমি গানটা গেয়েছিলাম আর কি। আচ্ছা, মানে আজকে যে তোমার সামনে বসে আছি আমি, যে গানটা দিয়ে শুরু হয়েছে সেই গানটা শোনাচ্ছি। এই যাত্রার যে শুরুর গান সেটা, কারণ আমার একদমই জীবনের শুরুর দিকে যখন কাজ করেছি, এনটিভি তো অনেক অবদান আমার ক্যারিয়ারে, তো সেই জায়গায় তো তুমিও আছো। হ্যাঁ অবশ্যই, তোমাকে দেখে আজকে সেই গানটার কথা মনে পড়ে গেল, গাইছি দু লাইন। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে, অচেনা কত না পাখি উড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায় ও আহারে। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে, অচেনা কত না পাখি উড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায় ও আহারে 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 আহারে। ভীষণ ভালো লাগলো পিঙ্কি আজকে তোমাকে পেয়ে, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো, সব সময়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল মন থেকে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেকদিন পর দেখা হলো আজকে, এত কথা খুব অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে ফেললাম, পুরনো মানুষ বলে যেটা হয়। এনটিভি কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে মনে করবার জন্য, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।